সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে কথা বলবো আমাদের বাংলার রঞ্জি ট্রফি দলের প্লেয়ার এবং ইস্ট বেঙ্গল টিমের ক্যাপ্টেন অভিষেক দাসের সাথে। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম অভিষেক দাসকে নিয়ে। তো সেখানে তোমরা অনেক কমেন্টস করেছিলে। তো সব কিছুর প্রশ্ন উত্তর কিন্তু অভিষেক দা দিয়েছে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত ওয়াচ করো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো দাদা। হ্যালো, কেমন আছিস? ভালো আছি দাদা, তুমি কেমন আছো? হ্যাঁ, তো দাদা আমি তোমাকে তো বহুদিন ধরে ফলো করি, মানে আমি যখন ক্রিকেট খেললাম তখনও তোমাকে ফলো করতাম, আর এখন তো ইনস্টাগ্রামে প্রায় ফলো করি। তো আমি কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম ইউটিউবে যে তোমার সাথে আমি একটা ভিডিও বানাচ্ছি। তো বহু ছেলে কমেন্ট করেছিল। তো সেই কমেন্টগুলো থেকেই কিছু কমেন্ট বেছে নিয়ে আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। তো তোমার বেশি সময় নষ্ট করবো না, প্রথমে আমি ফার্স্ট প্রশ্নটা তোমাকে করবো। তো প্রথম যে প্রশ্নটা আমি তোমাকে করবো সেটা হচ্ছে যে এখন আমরা প্রায়ই দেখতে পাই যে প্রচুর ছেলে প্র্যাকটিসে খুব ভালো ব্যাটিং বোলিং করে, কিন্তু ম্যাচে গিয়ে তারা রেজাল্ট পায় না। আবার দেখেছি অনেক কোচও দেখি বলে যে নেটে তো একদম ফাটিয়ে দিচ্ছিস বিরাট কোহলি সচিনের মতো, কিন্তু ম্যাচে গিয়ে যে কী করছিস। তো দেখো, আমি সমালোচনায় যাব না, সমাধানে যাব যে কেন হচ্ছে না, কী কারণ ছেলেটা প্র্যাকটিসে ভালো খেলছে ম্যাচে খেলতে পারছে না। নিশ্চয়ই কিছু কারণ রয়েছে। তো সেই কারণটা একটু বলো যে কী কারণ, আর সমাধানটা কী, যে কী করলে হয়তো সে বেটার রেজাল্ট পায়। এটা একটু তুমি বলো প্লিজ। করে রানের সমাধান তো অমনি করে বার করা যায় না, কারণ আমিও আজ অব্দি বার করতে পারিনি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি অ্যাসিওর করতে পারি, যেটাতে আমরা নর্মালি বলে থাকি এটাই সমাধান। মানে আমি আমার ভিউ দিয়ে বলছি যে আমি কি প্ল্যান করি বিফোর ম্যাচ বা নিজের প্র্যাকটিস সেশনসে। চেষ্টা করি যত প্র্যাকটিস সেশনস গুলোতে আউট না হওয়ার নেটে, আর পুরোপুরি প্রসেসে থাকার, যে কোনো পার্টিকুলার শর্টস বা কোনো কিছুতে ওটার কন্টিনিউশন রাখা, যে আমি এই শর্টটা কন্টিনিউ মারছি। প্রত্যেকটা শর্ট কন্টিনিউশন থাকতে হবে মারা, মানে দিনে অ্যাটলিস্ট পার ডে যেন 50টা করে ওই শর্ট গুলো মারা হয়, যেগুলো তোমার মনে হয় যে এগুলো আমার স্ট্রেংথ, রাদার দ্যান উইকনেস কি কি আছে সেটা না ভেবে উইকনেস গুলোকে যদি আমরা বাদ দিয়ে নিজের স্ট্রেংথ গুলোতে ফোকাস করি, তো সেইখানে বোলার তো সব জায়গায় বল করে, তো তোমার স্ট্রেংথেও করবে তোমার উইকনেসেও করবে। এমন না যে তোমার উইকনেস দেখে তোমাকে ওখানেই বল করে যাবে সারাদিন, সেটা হতে পারে না। ওইটুকু জায়গা তোমাকে একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে, আর নিজের স্ট্রেংথ গুলোতে ফোকাস করে ওইখানে বল করলে যেন আমার রানস বেরোয়। রানস মানে সবসময় 4-6 হয় না, রানস মানে সিঙ্গেল ডাবলও হয়। রানস মানে ওরকম না যে সবসময় 4-6 আমার মতে রান হয় না। কিছু কিছু সময় তোমার স্ট্রেংথের বলটা যদি ঠিক মতো মারো, সে যদি ফিল্ডারের হাতেও যায়, ওটাও তোমার কাছে প্লাস পয়েন্ট। তো ফিল্ডার একটু এদিক ওদিক হলে নিশ্চয়ই মিস হলে 4 হবে, 2 হবে, 1 হবে, সেগুলো মাথায় রেখে। আর আমি বলবো সব ইয়াংস্টারদের যেন প্রসেসে থাকে, রেজাল্ট নিয়ে না ভাবে। সবসময় যদি আমরা রানের পিছনে দৌড়াই, রান তোমার কাছে অমনি করে আসবে না। যখন তুমি সেট হয়ে যাবে সেদিন চেষ্টা করো যাতে ওটাকে লম্বা করো। প্রত্যেকদিন তুমি সেট হবেও না, এটা ব্যাটসম্যান বলতে পারো, প্রত্যেকদিন তুমি সেট হবে না। আর আউট হওয়া ক্রিকেটের মধ্যেই আছে, এটাতে কোনো লজ্জা নেই, কোনো ওটাতে কষ্ট হওয়া উচিত না আমার মনে হয়। রাদার দেন আমার কাছে ফেলিয়ার বলে কিছু হয় না। আমার কাছে ফেলিয়ারটাকে ওটা আমার কাছে ফেলিয়ার না, ওটা আমার কাছে লেসন। আচ্ছা, দুটো জিনিস হয়, একটা হয় সাকসিড আর একটা হয় লেসন। তো যেদিন সাকসেস পাবে সেদিন যেমন তুমি হাসছো, যেদিন ফেল হবে, ঠিক আছে, যেটাকে আমি ফেল মনে করি না, ঠিক আছে, যেদিন তুমি সবাই তোমাকে ফেল বলবে, অনেকে অনেক কথা বলবে, কারণ এত মানুষ তোমাকে কিছু না কিছু বলতেই থাকবে। তুমি ভাবো যে তুমি কোন জিনিসটাতে ল্যাক করে গেছো, সেটার উপর কাজ করো, ওটা একটা লেসন হিসাবে দেখো। তো এই জায়গায় কি কি ঠিক করা যেতে পারে যাতে তুমি নেক্সট ম্যাচে আরো বেটার ব্যাটিং করো। ঠিক আছে, আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি ভালো ব্যাট করো রাদার দেন রান করতে যাও। ভালো ব্যাটিং করলে তোমার রান আসবে, একদিন না একদিন তো রান হবেই। রান কোনোদিন বলে বলে রান হবে না, কারণ আমরা যদি দেখি আমাদের ফেলিয়ারের পার্ট সবসময় বেশি থাকে। একদম একদম। আমরা কি করে ফেলটাকে রান যেদিন করছি না সেদিন কেমন ভাবে রিয়াক্ট করছি নেক্সট সেশনে বা মেন্টালি, অনেকটা মেন্টাল গেম রাদার দেন টেকনিক্যাল একটা জায়গা পর্যন্ত গিয়ে আটকে যায়। তারপর পুরোপুরি কভার ড্রাইভ একদম টপ লেভেলে যেমন করে মারে, একদম আন্ডার-19 লেভেলেও কিন্তু অমনি করেই মারছে। ঠিক আছে, এবার কোন জায়গার বলটা আমাকে কভার ড্রাইভ মারতে হবে, কোন উইকেটে, ওই গেম রিডিং গুলো খুব ইম্পর্টেন্ট। আর সবাইকে বলবো যে রান ভেবো না,
টিমের জন্য খেলো, টিমের জন্য যেটা যেই সিচুয়েশনে যেই জিনিসগুলো ডিমান্ড করে সেইটা করো। এই জিনিসটা মানে আমিও ভুল করেছি, এই জিনিসটা আমিও ভুল করেছি। অনেক সময় নিজের জন্য খেলতে গেছি বলে পারফর্ম হয়নি, কিন্তু যখন টিমের জন্য খেলতে গেছি পারফরমেন্স হয়েছে। আচ্ছা আচ্ছা, সেকেন্ড যে তোমাকে প্রশ্নটা করবো সেটা প্রচুর ছেলের প্রশ্ন, শুধু মানে অনেক ছেলেই দিলাম এই প্রশ্নটা করেছে। সেটা হলো যে একদিনে কত ঘন্টা ব্যাটিং করা উচিত অ্যাজ এ ব্যাটসম্যান প্র্যাকটিসে, কতক্ষণ প্র্যাকটিস করা উচিত আর কতক্ষণ ফিল্ডিং করা উচিত প্র্যাকটিসে, এটা একটু বলো, মানে প্রফেশনালি যেতে গেলে আর কি কতক্ষণ দরকার। দেখো তোমার বডি কিভাবে সেটা অ্যাডাপ্ট করছে। আমি এখন রিসেন্ট পাস্টে ডেলি চেষ্টা করছি 3.5 ঘন্টা 4 ঘন্টা ব্যাট করে থাকার, তার মধ্যে ব্যাটিং তো সবসময় হয় না, ব্যাট করে রোদের মধ্যে থাকার, অ্যাডাপ্টিং টু দ্য সিচুয়েশন আমি এখন থাকার চেষ্টা করছি। কারণ গরমকাল আসছে, আমাদের ম্যাচে শুরু হবে এবার ক্লাব ম্যাচেস। তো ব্যাটিং অমনি করে হয় না কি আমি এতক্ষণ আমি যদি 4 ঘন্টা ব্যাট করতে পারি, তোমার কাছে ক্ষমতা হয়তো 1 ঘন্টা, তুমি তার থেকে বেশি করলে তাহলে তোমার শরীর পেন হতে পারে। তো তোমার বডি রিয়াক্ট করছে বলের সাথে সেই পিক লেভেলে, সেটা তোমাকে জানতে হবে। তাও অ্যাপ্রক্সিমেটলি মানে কতক্ষণ করা উচিত একটা নরমাল এজ গ্রুপের সেকেন্ড ডিভিশন প্লেয়ারের? প্লেয়ার দেখো মানে অমনি করে বলতে গেলে তো প্রত্যেক দিন যদি তুমি 2.5 ঘন্টা 3 ঘন্টা ব্যাটিং করো, আর ব্যাটিংটা ওরকম না যে কেউ যেমন ইচ্ছা ছুটছে তুমি ব্যাট করছো, প্রপার জিনিসটা করো। হ্যাঁ প্রপার যেটা আমি ম্যাচে অ্যাপ্লাই করতে পারবো। এমন না যে ব্যাটিং করতে বলছি বলে ব্যাট করে দাঁড়িয়ে পড়লাম ব্যাটিং করব, সেটা না। যেটা তুমি ম্যাচে অ্যাপ্লাই করবে, যেটা তোমার টিমের বেনিফিটস হবে, সেই জিনিসগুলো তুমি কতক্ষণ ধরে করতে পারছো সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর ফিল্ডিং এর ক্ষেত্রে কতক্ষণ একদিনে? ফিল্ডিং আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারদের প্রত্যেকটা পার ডে 100টা করে ক্যাচ নেওয়া উচিত। আচ্ছা, 100টা করে পার ডে। আচ্ছা, 3 নম্বর যে প্রশ্নটা করবো এখন খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। 2024-এর ট্রোল জিনিসটা খুব চলছে এখন। তো দেখো, ট্রোল তো বড় প্লেয়ারদের হয় যারা আইপিএল খেলছে বা যারা ইন্ডিয়া খেলছে তাদের জন্য, বাট ছোট ক্লাব লেভেল প্লেয়ারদের জন্য সামনাসামনি তাদেরকে ছোট করে দেওয়া হয়। অনেক কোচই সামনাসামনি ছেলেদেরকে ছোট করে দেয়, খেলতে পারিস না, তোর দ্বারা হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না। তো এই জিনিসটাতে অনেকটা মেন্টালি ডিপ্রেসড হয়ে যায় বহুত ছেলে। তো তারা অনেকে ভেবে নেয় যে খেলাটা ছেড়ে দেবো, কুইট করে দেবো, আমার নিজের লোকেরাই আমাদের কথা শোনাচ্ছে। তো এই মেন্টালি কীভাবে নিজেকে প্রিপেয়ার করবে একটা খারাপ সময় থেকে একটা ভালো সময় জিতে গেলে? তুমি কি করো সেটা একটু বলো। দেখো অনেকে অনেক কথা বলবে, এটা তোমাকে মেনে চলতে হবে। হ্যাঁ, এটা ডেমোক্রেটিক কান্ট্রি, সবাই জানি আমরা। তো সবার নিজস্ব নিজস্ব কথা থাকবে তোমাকে নিয়ে। কেউ তোমাকে যদি 10টা লোক ভালো বলে, তোমাকে কিন্তু 4টে লোক খারাপ বলবে, ঠিক আছে? এবার তোমাকে দেখতে হবে যে কোন কথাটা, ভালো কথাগুলো কানে নেওয়া, রাদার দেন বাজে কথা কে বলছে না বলছে ওগুলোকে আমার মনে হয় ইগনোর করে দেওয়াই বেটার। চেষ্টা করো ইগনোর করার। প্রথম প্রথম হয়তো ইজি হবে না, কেরিয়ারের শুরুতে অনেকে অনেক কিছু বলবে। আমি যখন 2011-তে ফার্স্ট ভবানীপুর ক্লাবে গেছিলাম, তখন আমাকে নিয়ে অনেক কথা হয়েছিল। আচ্ছা, আমি যখন ফার্স্ট ট্রেনিং জার্নি শুরু করলাম, আচ্ছা, তখন অনেক কথা হয়েছিল। তখন আমি তো এরকম ছিলাম না, তখন আন্ডার-22 বেঙ্গল খেলছি, তখনও সিনিয়র টিমে কোনোদিন নাম আসেনি। তো সবাই অনেকে অনেক কথা বলেছিল যে গেছে লোক দেখানো ট্রেনিং করছে, কিন্তু আমার মোটিভ আলাদা ছিল কি আমি ফিউচারে আজ থেকে 5 বছর পর কি 10 বছর পর নিজেকে কোথায় দেখছি। তো সেটাই তো, তোমার নিজস্ব মোটিভ ঠিক থাকতে হবে। তোমার যদি নিজস্ব মোটিভ ঠিক থাকে, তুমি নিশ্চয়ই বাজে কথাগুলোকে সাইডে রেখে নিশ্চয়ই ভালো কথাগুলো ধরে এগোতে পারো। আচ্ছা, ঠিক, একদম ঠিক বলছো। আচ্ছা, 4 নম্বর যে কোশ্চেনটা করবো, তোমাকে আমি প্রতিদিন ইনস্টাগ্রামে ফলো করি যে তুমি প্রতিদিনই ফিটনেসের ভিডিও দাও, এবং তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তুমি মানে ফিজিক্যালি পুরোপুরি ফিট। আর আমি মাঠেও দেখেছি তোমাকে, ইডেনে আমি একদিন খেলা দেখেছিলাম রঞ্জি ট্রফি, সেখানেও দেখেছি তুমি একদম ফিটনেস তোমার একদম হাই সব প্লেয়ারদের থেকেই, আমার যতটুকু মনে হয় আর কি। তো অনেক ছেলের আর কি এরকম ভাবনা চিন্তা থাকে যে আমি তো আজকে সেঞ্চুরি করলাম, আমার ফিটনেসের দরকার নেই, মানে একদিন পারফর্ম করলেই আমার আর দরকার নেই, আমি বহুত বড় প্লেয়ার হয়ে গেছি। তো ফিটনেস কতটা ইম্পর্টেন্ট বড় প্লেয়ার হতে যাও, মানে সাকসেসফুল প্লেয়ার হতে গেলে ফিটনেস কতটা ইম্পর্টেন্ট? প্রচুর ইম্পর্টেন্ট। আজকের ডেটে ফিটনেস তুমি যদি পিকে না রাখো, তুমি সার্ভাইভ করতে পারবে না। দেখো 110 115 পেস তুমি রিয়াক্ট করে নেবে, একদম, কিন্তু 135 প্লাস তুমি যখন রিয়াক্ট করবে, তোমার ফিটনেসটাই তোমার কাছে ইম্পর্টেন্ট। কারণ আমি আগেও বললাম যেটা কভার রেট কিন্তু একজন একভাবে মারে, আরেকজন সেম, সবাই কিন্তু কভার রেট সেম ভাবে মারছে, কিন্তু রিয়াকশন পাওয়ার যেটা, ওই রিয়াকশনটা খুব ইম্পর্টেন্ট। ওটা একমাত্র ফিটনেস থেকেই আসবে। বডি যত লিন থাকবে তত তুমি মাঠে রিয়াক্ট করতে পারবে, শুধু ব্যাটিং বোলিং এর জন্য না।
ঠিক আছে, ব্যাটিং বোলিং কিন্তু আমাদের হাতে থাকে না, হ্যাঁ কিন্তু ফিল্ডিংটা আমাদের হাতে থাকে। যদি ফিল্ডিং করে যদি 25টা রান সেভ করতে পারি আমার টিমের জন্য, তো হুম আমার মতে সেটা অনেক বড় অ্যাচিভমেন্ট। তুমি যদি সেই ম্যাচে 20 করেছো বা 25 করেছো, তুমি যদি ফিল্ডিং এ 25 রান সেভ করো, তুমি কিন্তু 50 রান করেছো টিমে। হুম তো এই জিনিসটা ফিটনেস সব সময় টিকিয়ে রাখা আমার মনে হয় খুব জরুরি। আর 100 করে ফিটনেস করবো না বা কিছু, আমি ট্র্যাক থেকে সরে গেলাম, কারণ দেখো কাল কিন্তু কেউ দেখেনি, মানে হুম যে 100 করছে সে কিন্তু কালকে 0 করতে পারে, মানে আমি সে কিন্তু তোমাকেও কালকে আবার আমি তোমাকেও দেখেছি, প্লাস ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকে তো রেগুলারই দেখি যে এত বড় জায়গায় যাওয়ার পরেও তারা রেগুলার ফিজিক্যাল করছে। কিন্তু অনেক ছেলের এরকম মেন্টালিটি থাকে যে ফিটনেস কী করবো, আমি আর প্রতিদিন 50 করছি, 60-70 করছি। তারা ভাবছে যে করছি, ছোটো লেভেলে করছি, বাট লেভেলটা এখনও কতটা বাকি সেটা তারা বোঝে না। তো এটাই। আচ্ছা ফিটনেস সবসময় টিকে রাখতে হবে, এটা আমার পয়েন্ট অফ ভিউ। স্ট্রেংথ আর কন্ডিশনিং দুটোই একসাথে করতে হবে। আচ্ছা 5 নম্বর যে প্রশ্নটা তোমাকে করবো, এটা প্রচুর ছেলের প্রশ্ন, মানে বেশি সংখ্যক মধ্যবিত্ত আর গরিব ঘরের ছেলের প্রশ্ন, যে মানে গ্রো করার জন্য, অ্যাজ এ ক্রিকেটার গ্রো করার জন্য একাডেমি কতটা ইম্পর্টেন্ট। কারণ এখন একটা একাডেমির ধরো 4,000 টাকা 5,000 টাকা এখন অ্যাডমিশন ফিস। ঠিক আছে, মানে ক্রিকেটটা এখন বলতে গেলে রাজাদের খেলা, আমাদের অনেক কোচেরাই বলে যে রাজাদের খেলা। তো প্র্যাকটিসের জন্য বা নিজেকে গ্রো করার জন্য বা সাকসেস হওয়ার জন্য একাডেমি কতটা ইম্পর্টেন্ট, কারণ অনেক ছেলে একাডেমি পায় না। একাডেমি তো সবসময় ইম্পর্টেন্ট। আমরা যদি পড়াশোনা করতে যাই প্রথমে স্কুলে ভর্তি হই, তো ওটা তো খুব ইম্পর্টেন্ট। কিন্তু অনেক জায়গা এখনো আছে যেখানে যারা গরিব, যাদের কথা বলছো তুমি, তাদেরকে সাপোর্ট করা হয়, কিন্তু একটা মিনিমাম যেই খরচাটা মিনিমাম করতেই হবে, সেটা তোমার কিছু করার নেই। অ্যাটলিস্ট বই খাতা কেনাটা তো তোমার হাতে আছে, হুম ওইটুকু তো তোমার ওটুকু তো কিনতে পড়াশোনা হবে। করবে এই করে। খেলার জন্য কিছু কিছু যেই জিনিসগুলো বেসিক জিনিস তোমায় কিনতেই হবে। আমার কাছে অনেক ডিএমস আসে, মানে হ্যাঁ যে আমাকে একটা ব্যাট গিফট করো, আমাকে একটা জুতো দাও, হ্যাঁ আমাকে একটা এই করো। কিন্তু সেই মানুষটা, আমার বক্তব্য সবাইকে বলছি যারা যারা এই জিনিসটা করো, আমি সবাইকেই বলবো একটা, তুমি কিন্তু ইনস্টাগ্রাম করছো, তার মানে তোমার কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে। হুম তুমি এতটাই ক্রিকেট ভালোবাসো, তুমি অ্যান্ড্রয়েড ফোন, একটা অ্যান্ড্রয়েড ফোনের দাম এখন 7 to 8,000 স্টার্টিং। হুম একদম, সবার হাতে 10-15 হাজার তুমি টাকা ফোন। নোকিয়া তুমি নোকিয়া 1100 ইউজ করো, 1200 টাকা। তোমার করতে হবে না 10,000 টাকার ফোন, তুমি বাদ বাকি টাকা দিয়ে খেলার জিনিস কেনো। একদম, একদমই তাই, তবে তুমি ওইটুকু ইনভেস্ট তোমাকে করতে হবে। একদমই তাই। কারণ আমি আজকে একজনকে দিতে পারি, হুম হুম আমি সবাইকে দিতে পারবো না, কিন্তু সবার কিন্তু এক ওই এটা আছে যে আমায় কিছু দিলে আমি করতে পারবো, কিছু দিলে না, নিজে থেকে করতে হবে কষ্ট করে। অনেক হুম প্লেয়ার এমনি করে বড় হয়ে ইন্ডিয়া খেলেছে, আমিও যখন শুরু করেছিলাম আমার হাতে অমনি করে কিছু ছিল না। কিন্তু খেলার জিনিস তোমায় কিনতে হবে, প্লেয়ার হতে গেলে কিনতে হবে। হুম। আচ্ছা এরপরে যে প্রশ্নটা তোমায় করবো, যে অনেক ছেলে এরকম আমাকে কমেন্ট করছে বা মেসেজও করছে যে দাদা আমাকে আমার ঘর থেকে সাপোর্ট করছে না, আমার বাবা মা বলছে কি হবে ক্রিকেট খেলে। তো এই জিনিসটা তোমার, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমার পার্সোনাল, মানে তুমি ওপিনিয়ন দেবে যে বাবা মার কথা শোনা উচিত না নিজের ড্রিমটাকে পূরণ পূরণ করা উচিত, এই জিনিসটা একটু তুমি বলো। আমি বলবো দুটোই করা উচিত। আচ্ছা, বাবা মার কথা শুনে পড়াশোনাও করো, আর নিজের প্যাশনটাকে ফলো করো। মানে বাবা মা লিটারলি বারণ করছে যে খেলতেই যাস না, তো সেটা কি করবে? বোঝাতে বোঝাতে হবে। আমি সব বাবা মাদের বলবো যে হ্যাঁ খেলতে দিন, খেলতে দেওয়াটা খুব জরুরি। হুম একদম যদি তার প্যাশন থাকে, আজ বাদে কাল কি হবে কেউ জানে না। যদি প্যাশনেটলি ক্রিকেটটা খেলে, যে কোনো স্পোর্টস খেলে, তো সেটাতে আগে ফিউচার আছে, আগে চাকরি আছে, সবকিছু আছে। যেমন পড়াশোনা থেকে আছে, তেমন খেলাধুলা থেকেও আছে। হুম ঠিক আছে, দুটোরই কিন্তু কেউ গ্যারেন্টি দিচ্ছে না যে পড়াশোনা করলেই বড় চাকরি করবে বা খেললে বড় জায়গায় যাবে। হুম একদম অ্যাটলিস্ট এটা প্যাশনেটলি তাকে ওটা ফলো করতে দিই। আর যারা এই কথাগুলো বলছে তাদের বলবো এমন করেই খেলো যাতে বাবা মা কনভিন্স হয় যে ঠিক আছে, ও এত প্যাশনেটলি এত খাটাখাটনি করছে, ওকে একটা চান্স এই ফিল্ডেও দিই। আমিও একটা কথাই বলি যে একটাই লাইফ, খেলে নিয়ে অসুবিধা কী আছে, না সাকসেস হোক আর না হোক, সাকসেস হওয়াটা তো বড় ব্যাপার নয়, বড় ব্যাপার আমরা কতটা খাটছি সেটা বড় ব্যাপার, কতটা আমরা জিনিসটাকে প্যাশনেটলি করছি। আচ্ছা এরপরে যেই প্রশ্নটা তোমায় করবো, যে ক্রিকেটের লাক কতটা ইম্পর্টেন্ট, কারণ আমি অনেক ছেলেকে দেখেছি যে প্র্যাকটিস ম্যাচে পারফর্ম করছে কিন্তু আসল ম্যাচে মানে ক্লাব ম্যাচে পারছে না, যেখান থেকে ছেলেরা গ্রো করে। আর অনেক ছেলেকে দেখেছি যারা প্র্যাকটিস ম্যাচে পারফর্ম করতে পারছে না কিন্তু ক্লাব ম্যাচে একদম ধামাকাদার পারফরমেন্স রান করেই যাচ্ছে। তো লাক কতটা ইম্পর্টেন্ট তুমি মনে করো?
দেখো লাক তো অনেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা 100%, কিন্তু এই লাকটা আমরা নিজেরাই ক্রিয়েট করি। আর সেটা আমার ওয়ে অফ থিঙ্কিং। আমি এগুলো যত কথা বলছি এগুলো কিন্তু আমার ওয়ে অফ থিঙ্কিং দিয়ে আমি বলছি। আমি অমনি করে কাউকে এ করার জন্য বলছি না যে এটা করো, এটা আমি আমার ওয়েটা বলছি। এটা কেউ যদি মনে হয় যে না এটা আমার জন্য অ্যাপ্লিকেবল, তাহলে সে নিশ্চয়ই ফলো করবে। কিন্তু আমার মতে তুমি নিজের লাক বাড়াতে পারো যদি তুমি ঠিক মতো মেহনত করো। তুমি যদি ঠিক মতো মেহনত করো, প্র্যাকটিস ম্যাচে হয়তো রান পাবে না, কিন্তু তুমি দেখবে যেই পরের লেভেলটাই খেলতে যাবে তোমারই ক্যাচ ড্রপ হবে। একদম এটা হতে বাধ্য। তোমার হাতে তোমার ক্যাচ ড্রপ হয়ে যাবে, এটা তোমার মেহনত তোমাকে দেবে। একদম এটাই কোনো মানে ওরকম কোনো থিওরি নেই যে লাক এই ওই ওই লাকটা আসবে যদি তুমি ঠিক মতো মেহনত করো। আর মেহনত মানে নিজের প্রত্যেক দিন নিজের সাথে কমপ্লিট করতে হবে সবার আগে। মানে আমি তুমি যে নিজের সাথে কিছুদিন আগে রিয়ান পারাগের সাথে একটা ভিডিও কলে কথা বলেছি, আজকে তোমার সাথে বলছি। মানে একটার পর একটা আর কি সুপারস্টারের সাথে কথা বলছি আমি। তো অনেকে ভাবছে যে 22 লাখ হয়ে যাচ্ছে আর কি, কিন্তু আমার পেছনের যে কাহিনীগুলো, আমি একা গরমের মধ্যে ভিডিও বানিয়েছি, একা একা এত কিছু করেছি, লোকের ভালো চেয়েছি, সেগুলো সবাই ফেলে দিচ্ছে। সবাই ভাবছে যে 22 লাখ হয়ে গেছে জিনিসগুলো আর কি। এই বললাম না, ডেমোক্রেটিক কান্ট্রি, অনেকে অনেক কথা বলবে, হ্যাঁ হ্যাঁ কিন্তু তোমাকে তোমার প্যাশন ফলো করতে হবে। তুমি তোমার সবার ওয়ে অফ মেহনত আলাদা হয়, আমার আলাদা, তোমার আলাদা, অন্য প্লেয়ারে আলাদা। সে তার ওই প্যাশন ফলো করার জন্য যতটা খাটার ততটা খাটছে, তার থেকে বেশি খাটছে। হ্যাঁ তো এই তোমার খাটনি আজকে তোমাকে এই জায়গায় এনেছে। আরো ফিউচারে হয়তো ইউ নেভার নো, তুমি আজ থেকে 2 বছর পর বিরাট কোহলির সাথে ইন্টারভিউ করবে। ইউ একদম নেভার নো, এগুলো হতে হয় এগুলোই মানে এগুলো ওই লাখ, এই যে লাখগুলো তুমি নিজে বানিয়েছো কারণ তুমি দিনের পর দিন রোদে খেটেছো। হুম হুম তাই জন্য আজকে এই জিনিসগুলো তোমার সাথে ঘটছে। আচ্ছা ইট ইজ নট ইজি। লোকে বলে যে না ঘরে বসে হচ্ছে, ও এইটুকু মুহূর্ত দেখছে যে তুমি ঘরে বসে রিয়ান সেটা পারাগের সাথে মেন্টালি কথা অনেক, বলছো, তুমি ঘরে বসে মেন্টালি অনেক ইয়ে কথা থাকে। বলছো। আচ্ছা, আরেকটা খুব সোজা তোমাকে প্রশ্ন করবো, তোমার কাছে একদম সিম্পল অ্যান্সার হবে এটা, যে আন্ডার 16 বেঙ্গল, আন্ডার 19 বেঙ্গল, আন্ডার 23 বেঙ্গল বা 25 বেঙ্গল, এই বেঙ্গল খেলতে গেলে কোন কোন খেলাগুলোকে একটু ইম্পর্টেন্স বেশি দেওয়া দরকার, কোন কোন টুর্নামেন্টগুলোকে? দেখো প্রতিটা ম্যাচ ইম্পর্টেন্স দাও। কারণ আমি যখন 2020-তে কাম ব্যাক করেছিলাম বেঙ্গল টিমে, 2015-র পর সবাই জানো আমি ড্রপ হয়ে গেছিলাম 5 বছর। তারপর 2020-তে যখন কাম ব্যাক করি তখন লালজি আমাকে একটাই কথা বলেছিল, मैच कहीं भी खेलो ठीक से खेलो, अच्छे से खेलो, क्योंकि कोई ना कोई तुमको देखना है। একদম একদম এই কথাটা লালজি বলেছিল। তো আমি সব জুনিয়রদের সেম জিনিস বলবো, লালজির কথাই তোমাদের বলবো যে যেখানেই খেলছো, সেটা গলির ম্যাচ হোক, সেটা একদম ক্লাব ক্রিকেট হোক, সেটা ডিস্ট্রিক্ট ম্যাচ হোক, সেটা ফ্রেন্ডলি ম্যাচ হোক, সেটা আন্ডার 19 বোর্ড ম্যাচ হোক, আন্ডার 16 বোর্ড ম্যাচ হোক, আন্ডার 23 হোক কি রঞ্জি ট্রফি হোক, যে কোনো লেভেল অফ ক্রিকেট যেটা তুমি খেলছো, যখন জিনিসটা কম্পিটিটিভ জায়গায় যাচ্ছে মানে এগেনস্ট টিম আছে, ওই খেলাটা নিজের হার্ট আউট দিয়ে খেলো। কারণ কেউ না কেউ তোমাকে ওই জায়গায় দেখছে, একদম তোমার পারফরমেন্স কোথাও না কোথাও গিয়ে কাউন্ট হবে। বন্ধুরা, এটা হচ্ছে অভিষেক ক্যাটার, এটা হচ্ছে আমাদের নিজস্ব বিজনেস। এখানে আমরা বিভিন্ন রকমের সোশ্যাল ইভেন্ট যেমন জন্মদিন, বিয়েবাড়ি, অন্নপ্রাশন থেকে শুরু করে সমস্ত কিছুর খুব সহজ যত্নে এর আয়োজন করে থাকি। তো তোমরা যদি কাজ করতে চাও তো নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে এক্ষুনি কন্ট্যাক্ট করো। একদম একদম। আচ্ছা দাদা, চলো দাদা, লাস্ট প্রশ্ন তোমায় করবো, একদম লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্নটা হচ্ছে এটাই যে এখন 2024-এ টি-20 ক্রিকেটটাকে প্রচুর পরিমাণে মানে গুরুত্ব দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, বা বেঙ্গলেও যেমন কিছুদিন পর বেঙ্গল প্রো টি-20 লিগ হবে, কিছুদিন পর হয়তো টি10ও চলে আসবে। তো কিছু জুনিয়র্স ক্রিকেটাররা কি প্র্যাকটিসে কি টি-20-র মতো ব্যাটিং করবে, না নর্মাল তারা বেসিক টু বেসিকই ফলো করবে? কি করা উচিত, বা বলারদেরও কি করা উচিত? বলারদের ক্ষেত্রে একটু বলো, কারণ বলারদের নিয়ে কিছু বলা হবে। সবাই বেসিকটাই আগে ফলো করো, ঠিক আছে? কারণ তোমার যদি বেসিক স্ট্রং হয়, তোমার বেসিক তোমাকে আগে স্ট্রং রাখতে হবে। আচ্ছা। তো আর বোলারদের জন্য বলবো যে যেহেতু এখন টি-20 পুরো জামানা চলছে, ঠিক আছে, তো তোমাদের ইয়র্কার প্র্যাকটিস করতে হবে, অফ স্টাম্পের বাইরে ইয়র্কার প্র্যাকটিস করতে হবে, স্টাম্পে ইয়র্কার প্র্যাকটিস করতে হবে। আর ব্যাটসম্যানদের জন্য নিজের বেসিক তো ঠিক রাখবেই, তার সাথে চেষ্টা করো যে লম্বা হিটিং প্র্যাকটিস করা। আচ্ছা। কারণ তোমাকে ওপর লেভেল খেলতে গেলে তোমাকে মারতে হবে, একদম ক্লিয়ার হতে হবে। তো পাওয়ার হিটিং আর বোলারদের জন্য ইয়র্কার প্র্যাকটিস খুব ইম্পর্টেন্ট, স্লোয়ার বাউন্সার। আর প্র্যাকটিস মানে কিন্তু একদিন না, আমি আবার সবাইকে বলবো প্র্যাকটিস কিন্তু ওভার দ্য ইয়ার্স করতে হয়। একদম। মানে তুমি
এক মাস করছো পরের দিন ফল পেয়ে যাবে তা না, কিন্তু তোমাকে ভেবে নিতে হবে আমি এটাকে 5 বছর করবো। 5 বছর পর জিনিসটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, সেটা ডে ইন ডে আউট করতে হবে। তো সেই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। আমিও এখন লম্বা হেটিং আর নতুন করে আবার ওই ভ্যামোস বল আছে, ওয়েটেড বল দিয়ে প্র্যাকটিস করছি। তো আমাকে ক্লাবের ছেলেরা জিজ্ঞেস করছে যে তোমার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি বললাম দেখ আমি এখন এটা 1 মাস করেছি সবে, আমি 1 মাসের না, আমি ভাবছি 2 বছর পরে এটা কোথায় যেতে পারে। আচ্ছা। তো তোমাকে ওই প্ল্যানিংটা করতে হবে যে আমি কত বছরের প্ল্যান করছি। তো তোমাকে কন্টিনিউ করতে যেতে হবে, তোমাকে কন্টিনিউ মারতে হবে, কন্টিনিউ জায়গায় ওখানে বল করতে হবে, তবে জিনিসটা ওই যখন ম্যাচে যাবে ওটা রিপ্লিকেট হয়ে যাবে আর তোমার কাছে সেই অস্ত্রগুলো থাকবে। তো দাদা এই কটাই কোশ্চেন ছিল। মানে কমিউনিটি পোস্ট করেছিলাম তোমাকে নিয়ে, যে এত কমেন্ট আসবে আমি ভাবতে পারিনি। মানে এর আগে এরকম কমেন্টস কোথাও আসেনি, কোনো ইয়েতে আসেনি, তোমাকে নিয়ে যেটা এসেছে। কারণ সবাই বাংলার ছেলে, সবাই বাংলার ছেলে, যতজনে কমেন্ট করেছে সবাই বেঙ্গলের ছেলে। আর অ্যাকচুয়ালি বেঙ্গলে এরকম প্রচুর ছেলে আছে যারা ঠিকমতো এই তথ্যগুলো পায় না, নিউজগুলো পায় না। ক্রিকেট আমার পড়াশোনা কি 1 থেকে 10 পর্যন্ত আমরা পড়ি, তারপরে 12, তারপরে কলেজ, এরকম করে। কিন্তু ক্রিকেটের কি কোনো ইয়ে নেই। তো সেই জন্যই সবাই অনেক কমেন্টস করেছিল, তোমাকে অনেক ভালোবাসাও দিয়েছে। তো এটাই, ধন্যবাদ দাদা তোমাকে আসার জন্য আমার চ্যানেলে, এটাই বলবো। থ্যাংক ইউ টু বেস্ট উইশেস, কি ফিউচার আরো বড় জায়গায় যা, আমি আশা করি আরো বড় জায়গায় যাবি, যেমন মেহনত করতে থাকছিস। এবং তোমার কিছুদিন পরে হয়তো বেঙ্গল প্রো টি-20 লিগ স্টার্ট হবে, নেক্সট মান্থ থেকে হয়তো। তো সেই জন্য তোমাকে শুভেচ্ছা রইল, ভালো করে খেলো, অল দ্য বেস্ট। ঠিক আছে দাদা, চলো। চলো টাটা, টেক কেয়ার। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, বাই বাই। থ্যাংক ইউ।